আমি স্যারের কাছে যেতে চাই যে সেই চেষ্টাটা আসলে আমি একটু যাই, কেমন সবাইকে সালাম। না হাসান ভাই, তাহলে আপনি একটু উপসংহারে পরিত্রাণের পথটি বলে যান, কারণ আমার অনুষ্ঠানে এই উপসংহারে এটি দিয়ে শেষ হবে। পরিত্রাণের পথ জানা থাকলে আমি নোবেল পুরস্কার পেয়ে যেতাম। পরিত্রাণের পথ ফলে উত্তর আমি জানি না, শুধু আমি এটুকু জানি যে আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ ছাড়া এই যেমন এই মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাক কি দেখছি আমরা প্রতিবাদ করছি বলি, কিন্তু আমরা প্রতিবাদ করছি। যেমন আমাদের নিউ ইয়র্ক শহরে একজন মেয়রকে আমরা নির্বাচন করেছি, যে মেয়রটা একজন মুসলমান, দক্ষিণ এশীয়, আফ্রিকান, তার নানা পরিচয়। at the end of the day তিনি কি একজন ইমিগ্রেন্ট। এটা ঘটলো কি করে? itself is a protest. এই যে তার নির্বাচনটা, এটি একটা প্রতিবাদ। এবং এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জয় করছি আমরা, এই ক্ষুদ্র ক্ষুদ্র জয় একসময় বড় বড় জয় পরিণত হবে, এই আশা পূরণ করছি আমি। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার। জি হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, আমিও উপসংহারে আপনার কাছে এই বিষয়টি জানতে চাই, আসলে আমরা এই 3 জন 4 জন আলোচনা করে আসলে সেই পথটি কিভাবে তৈরি করব, সেটি অনেক সময় অন্ধকারময় তৈরি হয়, যে আমাদের এই ছোট ছোট চিন্তা ভাবনা সেটিকে বড় পরিসরে যাবে কিনা, কিভাবে পরিত্রাণের পথটি আমরা খুঁজে পেতে পারি। দেখুন, আমি আপনার এই উত্তর দিতে হলে তো অনেক অনেক ইস্যু আসবে, তা তো সুযোগ নেই বা উচিত না। আমি শুধু এটুকু বলবো যে আমরা এই যে আলোচনার মধ্যে দিয়ে আজকে অনেক কিছু বেরোইলো, বা জেনারেলাইজেশন যেটা, অর্থাৎ আমরা ঘটনার বা সংকটের, আমি প্রথমেই বলবো যে ভারতের সংকট আর বাংলাদেশের সংকট খুব একটা দূরত্ব নেই। এগুলোর যে সামাজিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা কাছাকাছি। এখন আমরা যদি কোনো ঘটনাকে গভীরভাবে ভেতর থেকে না দেখি, সামনে থেকে দেখি, তাহলে মুশকিল। এই যে একটু আগে সাংবাদিক মহোদয় খুব ভালোভাবে বললেন যে অনেক অনেক সাম্প্রদায়িক অঘটন ঘটেছে বাংলাদেশে, ঘটছেও, কিন্তু কারা ঘটাচ্ছে, কারা কি, এটা যদি না বুঝি তাহলে কিন্তু সংকটটা থেকেই যাবে, তার প্রতিবিধান সম্ভব না। প্রত্যেকটা ঘটনা, সেই কুমিল্লার ঘটনা বললেন থেকে শুরু করে নানা জায়গায় যেটা ঘটেছে আমাদের তো চোখের সামনে ঘটেছে, এবং এইগুলো যারা করেছে তাদের আবার সবাই চেনে না। আমরা অনেকেই এইভাবেই চেনে যে কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্রদের মধ্য দিয়ে একটা মব তৈরি করছে এবং তারা এগুলো ঘটনা ঘটাচ্ছে, নাম হয়ে যাচ্ছে তৌহিদি জনতা, নতুন একটি শব্দ আমরা পাচ্ছি, এবং তারা সব জায়গায় ঘটনাগুলো ঘটাচ্ছে। সাধারণ মানুষের তার সাথে সম্পর্ক কতটুকু, এটা হচ্ছে ভাববার বিষয়। আমি তো দেখেছি, আমি সমাজ ইতিহাসের মানুষ, ঘুরে বেড়াই, প্রত্নতত্ত্ব করি, আমি দেখেছি যে সাধারণ মানুষ এটাকে খুব ভালো চোখেও দেখছে না, সম্পৃক্ত হচ্ছেই না। এরা কি শুধু অসাম্প্রদায়িক লোকদের উপর আঘাত করছে না, সেই একই চরিত্রগুলো পীরদের মাজার ভাঙছে, অনেক বাউলদের, মুসলমান বলে পরিচিত যারা, তাদের হত্যা করছে। এই ধরনের অ্যানার্কি তৈরির একটা গ্রুপ তৈরি হয়ে গেছে এখন, এবং তাদের দিয়ে যারা সুবিধা নিতে চায় তারা এগুলো করছে। এখন যদি আমরা সেটাকে দুই দেশের সাধারণ মানুষের মনোভাব বলে বলতে চাই, তাহলে কিন্তু লসটা আমাদের সবারই হবে। আমরা ঠিক মূল্যায়নটা করতে পারবো না, এবং প্রতিবিধানের জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত সেগুলো করতে পারবো না। সুতরাং আমার মনে হয় মুক্ত চিন্তার, যৌক্তিক চিন্তার, বৈজ্ঞানিকভাবে ভাবার, এই যে আপনার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন তো আপনি আসলে চিনতে পারবেন না, পোশাকে, আশাকে, চলনে বলনে যেন হঠাৎ ভোজবাজির মতো পাল্টে গেছে। তো এগুলো কেন ঘটছে, কারা ঘটাচ্ছে, এ কি সবার মানসিক চিন্তা এই হয়ে গেল? তা তো নয়। সুতরাং সেই জায়গাগুলো যদি আমরা খুঁজে নিয়ে, যাদের মুক্ত বিবেক বলে মনে করি, মুক্ত চিন্তা যারা করতে পারেন, মুক্তভাবে লেখা পড়া যারা করেন, লিখেন যারা, কথা বলেন যারা, তারা যদি প্রকৃত ভেতরটা দেখে আমরা যদি নীতি নির্ধারণ করি, তাহলে বোধহয় আমরা এই উপমহাদেশের অঞ্চলগুলো একইভাবে যদি ভাবি, তাহলে কিছু স্বস্তি হয়তো একদিনে না হলেও ধীরে ধীরে ফিরতে পারি। ধন্যবাদ। আস্তে আস্তে আসে, সেটি আশাবাদী আমরা। সৈয়দ মাহমুদুল্লাহ, পরিত্রাণে আমি বলছি না যে বিজেপির উত্থানে আমরা যে কোনো দলই ভোটের মাধ্যমে জয়ী হয়ে আসবে, তাদের সাধুবাদ জানাবো, কিন্তু যখন একটি উগ্রবাদী দল, মৌলবাদী দল ক্ষমতায় আসে, তখন সেটি একটু চিন্তার ভাববার বিষয়। সেই প্রেক্ষাপটেই একটু সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে জানতে চাই, আমরা কখনো চিন্তাও করতে পারি না, আমি এতটুকু যতখানি বয়স হয়েছে, যে জামায়াত ইসলামের মতো একটি দল বাংলাদেশের
এই পর্যায়ে চলে যেতে পারে। তো সেখানে বিজেপি সমস্ত ভারতও দখল করে ফেলছে। এই যে উগ্র ধর্মীয়বাদিতার জয়গান গণতন্ত্রের ছত্রছায়ায়, সেটি নিয়ে ভাববার বিষয়, পরিত্রাণের উপায় কি? ওই যে মূল দলগুলো যে প্রফেসর সাহেব বলছেন, হাসান সাহেব বলে গেলেন, মূল যে দলগুলো যারা ক্ষমতা আসে, তারা ধর্মকে তাদের মূলত ধর্মকে তাদের রাজনীতির হাতিয়ার করে না, কিন্তু ব্যবহার করে। ধর্মকে ব্যবহার করে। হাসিনা সরকারও ব্যবহার করেছে ধর্মকে, খালেদা সরকাররা, জিয়াউর রহমান, সবাই ব্যবহার করে করে এই অপশক্তিকে এদের মানে পালে হাওয়া লাগিয়ে দেয় মূল দলগুলো ক্ষমতার স্বার্থে। অথচ দেখেন কি দুর্ভাগ্যজনক ব্যাপার, বাংলাদেশে যেখানে বাংলাদেশ রাষ্ট্রের বিরোধী ৭১ সালে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত দলটি এখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ৭৭টা আসন, আবার মহিলাদের আসন আরো বোধহয় 15টা পেয়ে গেল। সেখানে পাকিস্তানে এই দলের একটি সিঙ্গেল আসন নেই, জামাত ইসলামের একটি আসন নেই। পাকিস্তান আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র বলে ভাবি, সত্যিই এক সেন্সে সাম্প্রদায়িক রাষ্ট্র, সেই রাষ্ট্রে একটি নাই জামাত ইসলামী। বাংলাদেশে এই অবস্থা, এটা দুর্ভাগ্যজনক। ফলে বিএনপি এখন ক্ষমতা আছে, এর আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল। এরা যদি এদের শুভবুদ্ধির উপদেশ না হয়, আবার বিএনপি তো ক্ষমতায় যেতে পারতো না। জামাত যে বুদ্ধি করছিল ইউনিসকে নিয়ে এই ইলেকশন বিলম্বিত করার জন্য, ডিসেম্বর পর্যন্ত যদি যেতে পারতো, তাহলে সম্ভবত তারাই ক্ষমতায় যেত। এমন ভাবে তারা সমস্ত মানে দখল করে বসছে। ফলে এগুলার চেয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আনফরচুনেটলি রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ তারা এমন ভাবে বসে গেছে, যাকে বসছে, বিএনপি ক্ষমতা আসার পরে অনেক জায়গা থেকে তাদেরকে সরিয়েছে। কতটা সত্যি সত্যি সরিয়েছে সম্ভব হয়েছে জানি না, কারণ এরা তো প্রায় সবাই যাদেরকে নাটোর থেকে ফেনীর থেকে কুমিল্লা দিচ্ছে, এগুলা সবই তো আওয়ামী লীগের আমলে ছিল। এমন তো না যে বিএনপি এসে হঠাৎ করে নতুন একটা সেট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। ঘাপটি মেয়েরা ছিল, এই আমলেও ঘাপটি মারা তো অনেকে থাকবে। ফলে একটা আতঙ্কের ব্যাপার আছে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা বসে আছে, এবং মানে আমাদের সামরিক বাহিনী তো হয়তো তারা বসে আছে। আমাদের এটা আতঙ্কের ব্যাপার। তো আমরা সকলে আশা করব যে আমাদের চেতনা হবে, বিশেষ করে ক্ষমতাসীন যারা নিজেদেরকে মানে ধর্মভিত্তিক দল মনে করে না, তারা এই ধর্মভিত্তিক দলগুলোর ধর্মকে ইউজ করে ভোট পাওয়ার জন্য, জয় ক্ষমতায় থাকার জন্য দীর্ঘমেয়াদী চিন্তা যদি না করেন, খালেদা জিয়ারা বা তারেক জিয়ারা আগে কখনো চিন্তা করেন নাই যে জামাত ইসলামী বিএনপির সাথে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য যায়নি। তাদের একটা এজেন্ডা, তারা বিভিন্ন জায়গায় তাদের লোক ঢুকিয়েছে। তেমনি ভাবে আওয়ামী লীগেরও চিন্তা করা উচিত ছিল। এরা যদি এদের শুভবুদ্ধির উদয় হয়, ভারতে এই ধরুন পশ্চিমবঙ্গেও মমতার সাথে যদি সিপিএম এবং অন্যান্য যারা কংগ্রেস একসাথে একটা একজোট হতো, কিছু সিট মানে অ্যাডজাস্ট করে, তাহলে বিজেপি হেরে যেত। নিজেদের মধ্যে যাদের অনৈক্য, সারা ভারতে সমস্ত প্রদেশে মানে দলগুলোর মধ্যে, বিরোধী দলগুলোর মধ্যে, বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে অনৈক্যের ভাব, ফলে তারা এই একেবারে ভয়ঙ্কর পতনের সম্মুখীন হয়ে যদি এখন বিপর্যয়ের সম্মুখীন হয়ে চেতনায় উদ্বুদ্ধ না হয়, তাহলে ভারতে বাংলাদেশের সর্বত্র একটা মহা দুর্যোগের মহা মানে অশনি সংকটের মুখে মুখে আমরা দাঁড়িয়েছি। আমি আশা করব শুভবুদ্ধি উন্মেষ হবে, শুভবুদ্ধি জাগ্রত হবে, এবং গণতান্ত্রিক শক্তি নিজেদের মধ্যে মানে একটা বৃহত্তর ঐক্য বলার মিনিমাম কর্মসূচি নিয়ে একটা বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টা করবে। সেটি আমরা যারা মানে গণতন্ত্র, ধর্ম সবকিছুকে সূক্ষ্মভাবে আলাদা করে মানবতার কথা বলি, তাদের আসলে এখন একতা প্রয়োজন। যারা মানুষকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি, মানুষের অধিকার, গণতান্ত্রিক চর্চা, সবকিছুর অধিকার, দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবে না, আবারও কথা হবে। এবং স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, সকাল বাংলাদেশে সেখান থেকে যুক্ত হয়েছেন। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার প্রতিও কৃতজ্ঞতা, কারণ আপনি ঘুমিয়ে যান, রাত হয়ে গেছে। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। দুজনেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে ভারতের এই রাজনীতি কিংবা সমসাময়িক কোনো বিষয় নিয়ে। দুজনের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং একই সাথে দর্শক, আমি বলে থাকি, দানুপুর চৌধুরী সমূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে